আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যায় ৮ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন, প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। নগর উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রধান উপদেষ্টার তাগিদ, অন্তর্বর্তী সরকার কঠিন সময়ে দায়িত্ব নিয়েছে মন্তব্য। প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন নয় বলছে বাংলাদেশ খেলাফত মজলিস, কারো স্বৈরশাসক হওয়ার পথ রোধে ঐক্যমত্য কমিশনের আশ্বাস। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩ জন গ্রেফতার, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত। বিশেষ বিসিএসে ২০০০ চিকিৎসক নিয়োগ সেপ্টেম্বরের মধ্যে, রেলওয়ে হাসপাতালগুলোতে মিলবে সাধারণ মানুষেরও চিকিৎসা সেবা। এবং সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার বোলারদের দাপট, প্রথম ইনিংসে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ৫ই আগস্ট চানখারপুলে গণহত্যা ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী আনাস হত্যায় ৮ জনকে অভিযুক্ত করে প্রসিকিউশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত ঢাকা মেট্রোপলিটনের সাবেক কমিশনার হাবিবুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিংয়ে জানিয়েছেন, ২-১ দিনের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। এরপরই মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন তিনি। নগর উন্নয়নে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলা করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, এজন্য আঞ্চলিক সহযোগিতা বাড়ানো ও টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, কঠিন এক সময়ে বাংলাদেশে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন স্ক্যাপের ৮১তম অধিবেশন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে। অধিবেশনে ৫৩টি সদস্য রাষ্ট্র এবং ৯টি সহযোগী সদস্য দেশ অংশ নিয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আনিসুজ্জামান চৌধুরী। উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস অনলাইনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। কোন প্রেক্ষাপটে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এসেছে উল্লেখ করে দেশের বর্তমান অবস্থা তুলে ধরেন তিনি। Following a mass uprising led by students, we inherited a devastated economy. গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। আগের স্বৈরাচারকে বিদায় করে আমরা যখন সরকারে আসি তখন পেয়েছি একটা তছনছ অর্থনীতি। এরপর আমরা সংস্কার কাজে হাত দেই, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করি। রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে। সফল বিনিয়োগ সম্মেলন হয়েছে এখানে। অধ্যাপক ইউনূস বলেন, অধিক জনসংখ্যার দেশ বাংলাদেশ, তাই চ্যালেঞ্জও অনেক। বিশ্বের জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। নগর উন্নয়নের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে দেশটি। জলবায়ু পরিবর্তন, অবকাঠামোগত সমস্যা এবং সামাজিক বৈষম্য এখানে তীব্র। বাংলাদেশে রয়েছে জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতিশ্রুতি। আমরা অর্থ সম্পদের কেন্দ্রীয়করণ, বেকারত্বের অবসান চাচ্ছি। এক সপ্তাহের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ অবদান ও অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই,
ঢাকা। চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গভর্নরকে তার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে স্বাগত জানিয়েছেন অধ্যাপক ইউনুস। দুদেশের সম্পর্কে আরো ঘনিষ্ঠ করার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক চীন সফরের কথা উল্লেখ করে একে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেন। ইউনানের গভর্নর বলেন, এই সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। ইউনান দক্ষিণ এশিয়ার জন্য চীনের উন্মুক্ত কেন্দ্র হিসেবে কাজ করতে প্রস্তুত। আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। 4 দিনের এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন 4 নারী ক্রীড়াবিদ। সফরে কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির রাজধানী দোহায় 22 ও 23 এপ্রিল হবে সম্মেলন। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কাতার ও অন্য উষ্ণ দেশগুলোর জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণ নিয়ে এই সম্মেলন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থেওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, IUCN এর ডিরেক্টর জেনারেল ডক্টর গ্রিথেল এগুইলার সম্মেলনে অংশ নেবেন। প্রধান উপদেষ্টা সফর নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাতারের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এখানে উপস্থিত হচ্ছেন সাস্টেনেবিলিটি এন্ড ইনক্লুসিভ ফিউচার এবং ভবিষ্যতের প্রজন্মদের আমাদের যারা আছে তাদের জীবন যাতে আরো সহজ হয়, আমরা যাতে তাদের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে দিতে পারি, সেগুলো নিয়েই আলোচনা করেন প্রধান উপদেষ্টা মহোদয়। উনি আর্থনা সামিটের একটি গুরুত্বপূর্ণ এবং মুখ্য বক্তব্য যেটা আমরা বলি সেটা উনি প্রদান করবেন। বাংলাদেশ খেলাফত মজলিস বলেছে, ফ্যাসিস্ট সরকারের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে তারা কোনো নির্বাচন চায় না। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ। বৈঠকের আগে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ বলেন, বিগত সরকারের মতো আর কোনো ফ্যাসিস্ট শাসক যাতে না আসে সেজন্য প্রয়োজনীয় সংস্কার করবে কমিশন। লায়লা নওশিনের রিপোর্ট। সংস্কার সুপারিশমালার ওপর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ধারাবাহিকতায় এবার বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করল জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এখন আমাদের সামনে সুযোগ এসছে যেন আমরা সকলে মিলে এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারি, মানুষ যেন কথা বলতে পারেন, গুমের শিকার না হন, বিচার বহির্ভূত হত্যার শিকার না হন, অন্যায়ভাবে নির্যাতিত না হন, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, বিচার বিভাগ স্বাধীনভাবে প্রত্যেককে তাদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারে। জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিস জানায়, সংস্কার কমিশনের 166টি প্রস্তাবের 147টিতেই একমত হলেও সংবিধানের মূলনীতি সহ কয়েকটি বিষয়ে তাদের দ্বিমত রয়েছে। বহুত্ববাদ এই শব্দটা একাত্মবাদের বিপরীত শব্দ বা প্রতিশব্দ। এর দ্বারা আল্লাহ যে এক, মানে এটার একটা বিরোধিতা বোঝা যায়। এজন্য আমরা সংবিধানের মূলনীতি থেকে এই বহুত্ববাদ শব্দটিকে বাদ দেওয়ার জন্য আমরা জোর প্রস্তাব করেছি। নির্বাচন নিয়েও নিজেদের অবস্থান জানায় বাংলাদেশ খেলাফত মজলিস। আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের অংশ হিসেবে এখন পর্যন্ত 13টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরওয়ার জানান, মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মহাখালী, ওয়্যারলেস গেট ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। 19 এপ্রিল সন্ধ্যায় ছুরিকাঘাতে নিহত হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ।
ওই দিন বিকেলে পারভেজ ও তার বন্ধুদের সাথে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়। এর কয়েক ঘণ্টা পরই ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল। এ ঘটনায় সোবহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজি সহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করে তার পরিবার। রেলওয়ের অধীনে থাকা হাসপাতালগুলোতে সাধারণ মানুষও চিকিৎসা সেবা নিতে পারবেন। অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর পর সবার জন্য হাসপাতালগুলো উন্মুক্ত করা হবে। স্বাস্থ্য খাতে যে ৮,০০০ চিকিৎসক ঘাটতি রয়েছে তা পূরণে বিশেষ বিসিএস এর মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রফিকুল বাশারের রিপোর্ট। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সৈয়দপুর সহ বিভিন্ন স্থানে রেলওয়ের অধীনে ১০ হাসপাতালে ৪৩১টি বেড আছে। শুধু রেলওয়েতে কর্মরতরা সেখানে সেবা নিয়ে থাকেন। এর বেশিরভাগই ব্যবহার হয় না। এখন থেকে এসব হাসপাতাল বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য সেবা বিভাগ যৌথভাবে পরিচালনা করবে। সচিবালয়ে এ নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, তবে দুর্নীতি আছে উল্লেখ করে রেলপথ উপদেষ্টা বলেন, বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার করে সেবা বাড়ানো হবে। দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানো যাচ্ছে না, আবার বরাদ্দ বা বাড়ানো না কম থাকার কারণে স্বাস্থ্য সেবা দেওয়া যাচ্ছে না। যে বিদ্যমান যে অবকাঠামো আছে সেটার সর্বোত্তম ব্যবহার করা, তো এগুলোকে ব্যবহার করে যাতে আরো বেশি মানুষকে সেবা প্রদান করা যায়। চিকিৎসক ঘাটতি পূরণে বিশেষ বিসিএস এর মাধ্যমে সেপ্টেম্বরে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, টেকনোলজিস্টের অভাব আছে। তো আমরা প্রায় ২,০০০ ডাক্তারের স্পেশালি নেওয়ার কথা বলেছিলাম। সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে আমরা এই ডাক্তারগুলো পাবো, ২,০০০ ডাক্তার পাবো। আমার এই মুহূর্তে ৮,০০০ ডাক্তার শর্ট আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তো কাজে আমি যদি বলি আমি কালকে থেকে এই দায়িত্ব নিব, এটা আসলে ওভাবে হয়তো আমাদের হবে না। সাধারণ মানুষের জন্য রেলওয়ে হাসপাতালগুলোর সেবা চালুর জন্য আগামী সপ্তাহে পর্যালোচনা শুরু হবে। তবে হাসপাতালে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা অগ্রাধিকার পাবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। সমুদ্র অর্থনীতির অপার সম্ভাবনা কাজে লাগাতে সামুদ্রিক সম্পদ অনুসন্ধান, আহরণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এজন্য সরকারি বেসরকারি মেরিটাইম অংশীজনদের একযোগে কাজ করায় গুরুত্বারোপ করেছেন তিনি। রাজধানীতে মেরিটাইম ইউনিভার্সিটি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। As you know, a lot of the maritime organizations are led by the serving naval officers, and also the retired naval officers, other mariners are working together in various sectors, including in the maritime industry. I can see a couple of shipbuilders sitting right in front of me, and this is not only the one sector that where we are contributing, but we are trying to contribute in many other sectors of maritime importance. ভোলার গ্যাস ভোলায় ব্যবহার সহ ৩ দফা দাবিতে জেলায় সমাবেশ হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চান জেলাবাসী। দাবি আদায় না হলে শিগগিরই আরও বড় কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য, ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ভোলায় ৩ দশক আগে ৩টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হলেও স্থানীয় জনগণ গ্যাসের ব্যবহার থেকে বঞ্চিত। সরকারি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল না থাকায় এ অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন না। যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। ভোলার গ্যাস ভোলায় ব্যবহার, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে সমাবেশে অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সব স্তরের প্রায় ২০ লাখ মানুষ। দেশ স্বাধীন হয়েছে আজকে অর্ধ শতাব্দীরও বেশি সময়, কিন্তু আমরা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। আমাদের দাবি মেনে নিতে হবে। ভোলা থেকে ১ সেন্টিমিটার গ্যাসও বের করতে আমরা দেব না ছাত্র সমাজ। আমাদের ভোলায় ১০ শয্যার জনবলের একটি হসপিটাল নাই, অথচ আমাদের এই ভোলা ৪টা জেলার ধানের চাহিদা মেটায়। আমাদের দাবি ভোলা একটি সরকারি মেডিকেল কলেজ, ভোলা বরিশাল ব্রিজ
ভোলার মানুষের অধিকার। সামাজিক সংগঠন আগামীর ভোলার আয়োজনে সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ভোলার গ্যাস বাইরে নিতে দেওয়া হবে না। ভোলা স্ট্রাইক নামে একটা কর্মসূচি আমরা দিতে পারি এবং আমরা যদি আমাদের সাথে বসে এই দাবিগুলো সমাধান না করা হয়, আমরা তো ইন্ট্রাকোর যে গ্যাস এটা দিবই না, প্লাস হলো আমরা ভোলা ব্ল্যাক আউট কর্মসূচিও দেওয়ার সম্ভাবনা আছে। এর আগে শনিবার দুপুরে গ্যাস পরিবহনকারী 4টি গাড়ি আটকে রাখেন আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। হামাস অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করায় গাজায় হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিজয়ের আগ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 30 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 51,201 জনে। এছাড়া গাজায় 15 স্বাস্থ্যকর্মী ও ত্রাণ সহায়তাকারী হত্যার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েল। এই ঘটনাকে অপারেশনাল ভুল বোঝাবুঝি ও আদেশ লঙ্ঘন করার দাবি করেছে তারা। এছাড়া লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছে। তবে ইসরায়েল দাবি করছে তারা হিজবুল্লাহর কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। দেশের বড় ফসলের ভাণ্ডার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের হাতছানি। হাওড়ের মাঠে এখন চলছে ধান কাটার ধুম। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন হাওড়ের কৃষক। ধানের দাম নিয়ে দুশ্চিন্তাও আছে তাদের। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ স্পর্শ করার আগেই নিরাপদে বোরো ফসল তোলার উৎসব শুরু হয়েছে। তবে ফিকে হয়ে গেছে দরিদ্র বোরো চাষিদের মুখের হাসি। অনেক চাষি 820 থেকে 900 টাকা মন দরে ফরিয়াদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমরা যদি ধানের দরটা একটু বেশি পাই তাহলে যেন আমরা একটু পোষায় যাওয়া, যেহেতু এনজিও থেকে কিস্তি মিস্তি তুলিয়া আমরা এই গৃহস্থিটা করি। বেসিক্যালি আমরা ধান কাটতারি না। আর বর্তমানে 1000 টাকা দর ধান আছে, আমাদের ধানের দরকার 1200 টাকা মন, 1300 টাকা মন, না হলে আমাদের পুষতো না। ছক্কা ধানটা আইজং আর 29 এইগুলো ধানই ফলনে খুব ভালো হয়েছে। দুজি আল্লাহ দিয়ে গড়ে উঠে সুন্দর লাভবান হইলাম আমরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর জেলায় বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,68,100 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে। এই মুহূর্তে কৃষকদের জন্য আমাদের পরামর্শ হলো, জমির শতকরা 80% ধান পেকে যাওয়ার সাথে সাথে ধান কর্তন করুন, অন্যথায় অতিবৃষ্টি বা শিলাবৃষ্টির কারণে ফসলের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। কম্বাইন হারভেস্টার অথবা লেবারের প্রয়োজন হয় কৃষকদের, তাহলে যেন সংশ্লিষ্ট কৃষি অফিসের সাথে যোগাযোগ করে, আমরা তার ব্যবস্থা করার জন্য সচেষ্ট থাকব। শ্রমিকের সংকট কাটাতে হাওরে 3 শতাধিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান কাটার কাজ করছে। এছাড়া প্রতিদিন বাইরের জেলা থেকে হারভেস্টার মেশিন আসছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ঢাকা বরিশাল নৌরুটে দেখা দিয়েছে চরম নাব্য সংকট। প্রতিনিয়ত ডুবো চরে আটকা পড়ছে ছোট বড় নৌযানগুলো। জোয়ার ভাটার উপর নির্ভর করে যাত্রী পরিবহন করা হচ্ছে। এতে বাড়তি খরচের পাশাপাশি পড়তে হচ্ছে ভোগান্তিতে। সংশ্লিষ্টদের অভিযোগ, কোটি টাকা খরচ করলেও কর্তৃপক্ষের অবহেলা আর অপরিকল্পিত ড্রেজিংয়ে বন্ধ হতে যাচ্ছে বরিশাল নৌপথ। সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের। বরিশাল প্রতিনিধি সাইদ পান্থর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদীবিধৌত অঞ্চল বরিশাল। এ অঞ্চলের ছোট বড় 133টি নদীতেই জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এতে নাব্য সংকটে দুর্ভোগে যাত্রী ও পণ্যবাহী জাহাজ। ঢাকা বরিশাল পটুয়াখালী ভোলাসহ বিভিন্ন নৌরুটে প্রতি বছরই ড্রেজিংয়ের নামে কোটি টাকা ব্যয় করা হলেও এর সুফল পাচ্ছেন না সংশ্লিষ্টরা। এই চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে। পানি কম থাকে, এই যে খাল থেকে যাই তখন হয়তো লঞ্চ একটু স্লো চলে।
বালু সরাসরি নদীতে ফেলায় বছর ঘুরতেই নাব্য সংকটে লঞ্চ ভিড়তে পারছে না। পলিমাটি পরে ডুবেসর হয়ে গেছে, এখানে জাহাজ বেরোতে আমাদের কষ্ট হয়, জোয়ার বাটার উপর নির্ভর করা লাগে, অনেক সময় জাহাজের নিয়ন্ত্রণ হারায় ফেলেই। ভোলা নদীপথের রোডগুলোতে আপনি মরে গেছে। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটে বাকি থাকে, আবার এক বছর কিছু কিছু কাটে, কিছু নদীতে ফেলে। মালিক সমিতির একটা প্রতিনিধি থাকতো, ড্রেজিং কি কতদূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য। নদী বন্দর রক্ষায় নিয়ম মেনে ড্রেজিং করা হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। এটা আমার জানা নেই, তবে এ ধরনের যদি কিছু থাকে আমার কিন্তু আমি আসলে এটা ড্রেজিং বিভাগে খতিয়ে দেখব। একবারে সব করতে গেলে সেক্ষেত্রে সরকারের এটা ফুয়েলের ব্যাপার আছে, সরকারের পরিকল্পনার ব্যাপার আছে, অনুমোদনের ব্যাপার আছে। তো যেইটা আগে দরকার প্রায়োরিটি বেসে শুধু সেই অংশটুকুই আমরা কাজ করছি। লাখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা বরিশাল নৌরুটের নাব্য সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাজ হত্যায় ৮ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন, প্রধান অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। নগর উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রধান উপদেষ্টার তাগিদ, অন্তর্বর্তী সরকার কঠিন সময়ে দায়িত্ব নিয়েছে মন্তব্য। প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন নয় বলছে বাংলাদেশ খেলাফত মজলিস, কারো স্বৈরশাসক হওয়ার পথ রোধে ঐকমত্য কমিশনের আশ্বাস। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার রাজধানীর বিভিন্ন স্থানে ৩ জন গ্রেপ্তার, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত। বিশেষ বিসিএসে ২০০০ চিকিৎসক নিয়োগ, সেপ্টেম্বরের মধ্যে রেলওয়ে হাসপাতালগুলোতে মিলবে সাধারণ মানুষেরও চিকিৎসা সেবা। এবং সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার বোলারদের দাপট, প্রথম ইনিংসে লিড নিয়েছে জিম্বাবুয়ে। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।